হাশেমের বাবা, হাশেমের কি খবর দিছো? আমার তো আর শরীরটা ভালো লাগে না। এবার মনে হয় আমি আর বাঁচবো না। আহা, তোমারে না বলছি এইসব কথা তুমি আর বলবা না। আর হাসেমরে তো খবর দিছি, তারপর যদিও না আসে আমি কি করতে পারি? কি কও তুমি? আমার তো বিশ্বাসই হয় না। এটা কি আমাগো হাশেম? যে হাশেম মারে ছাড়া কিচ্ছু বুঝতো না, সেই হাশেম মা অসুস্থ শূন্যও আসতেছে না। এটা তো আমার বিশ্বাসই করতে মন চায় না। হাসেমের মা, সে কি আর আগের মতো আছে? সে ব্যস্ত মানুষ, নানান কাজে ব্যস্ত থাকে, তার কি গ্রামে আসার সময় আছে? না না, তুমি যত যাই কও না কেন, আমি হাশেমরে একটা বার দেখতে চাই, মনটা বইরা দেখতে চাই। এটাই আমার শেষ ইচ্ছা। যেমনিই হোক তুমি এটা পূরণ করো। তুমি এত চিন্তা কইরো না, ঠিক সময় মতো দেখবা হাসেম আইসা বসছে। তুমি চিন্তা করতে করতে তো আরো অসুস্থ হয়ে যাইতেছো। এভাবে চিন্তা কইরো না। 5 বছর আগের কথা। রেহানা তার একমাত্র সন্তান হাশেমকে ধুমধাম করে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পরেই ছেলের শহরে অনেক বড় একটা চাকরি হলো। সেই চাকরির সূত্রেই ছেলে তার বউকে নিয়ে চাকরি করতে চলে গেল। 5 বছর হয়ে গেল, ছেলে কখনো বাড়িতে ফিরে আসলো না। সে মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু তাতে কি হয়? মার মন কি মানে? সন্তানকে এক নজর দেখার জন্য মা ছটফট করতে থাকে। দেখো, আমি বলি কি, তোমার শহরে যাওয়ার দরকার নেই। তুমি তো গ্রামেই কত ভালো একটা চাকরি করছো। এত দূরে যাওয়ার কি প্রয়োজন বলো? এখানে বাবা মা আছে, আমরা তো একসাথে খুব ভালোই আছি। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তুমি কি জানো ওই চাকরিটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। ওই কোম্পানিতে আমি চাকরি পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। তারপরে আবার তুমি বলছো আমি যেন না যাই, তাই না? তা কি হতে পারে? যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি শুধু আমার কথাটা বললাম। আমার এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। তুমি তো ওখানে যে ব্যস্ত হয়ে পড়বে। আমি সারাদিন একা একা কি করবো বলো তো দেখি। তাহলে তুমি যাও, আমি থেকে যাই। না না, তোমার এখানে থাকা চলবে না। তুমি এখানে থাকলে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আর সেখানে তো আমি একা একা থাকতে পারবো না, আমার দেখাশোনা কে করবে? ঠিক আছে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমার তো যেতেই হবে। আর মাও তো না হলে রাগ করবে। বাবা, আমার শহরে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে, আমি সেখানেই শিফট হতে চাই। তোমরা কি বলো? কি বলিস বাবা, তুই শহরে চলে যাবি? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? আহা মা, তুমি বুঝতে পারছো না। অত বড় একটা কোম্পানির চাকরি, আর এই চাকরিটা আমার স্বপ্ন ছিল। সেই চাকরিটা আমি পেয়েছি, এখন না যাই কি করে? তুই চিন্তা করিস না বাবা, তুই যা, তোর মাকে আমি বোঝাবো। কোনোদিন তোকে ছাড়া থাকেনি তো, তাই এরকম ভাবে বলছে। মা, তুমি তোমার ছেলেকে বোঝাও। আমি শহরে যেতে চাই না, আমি তোমাদের সাথে এই গ্রামেই থাকতে চাই। শহর আমার ভালো লাগে না, সেখানে আমি একা একা কি করব। না না মা, তোমাকে তো যেতেই হবে। তুমি না গেলে ওর খাওয়া দাওয়া কি করে হবে? ওর খেয়াল কে রাখবে? আমরা তো দুজনে থাকবো এখানে, আর ওইখানে ও তো একা থাকবে। ঠিক আছে মা, আপনি যেহেতু বলছেন আর আপনার ছেলেও অনেক জোরাজুরি করছে, তাহলে আমি যাব। পরের দিন সকালবেলা হাশেম ও তার স্ত্রী শহরের উদ্দেশ্যে রওনা দিল। রাহেলা ও তার স্বামী সেখানে দাঁড়িয়ে রইল। রাহেলার কাছে মনে হচ্ছে তার ছেলে তার বুক ছিঁড়ে চলে গেল, আর এটাই যেন তার শেষ যাওয়া। এরপরে আর কাশেম কোনোদিনও বাড়িতে ফিরে আসলো না। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। বাবা হাসেম, তুমি কেমন আছো? তোমার মা খুব অসুস্থ, বারবার করে বলছিল তোমার কথা। একটু সময় করে তুমি গ্রামে এসো, এসে তোমার মাকে একটু দেখে যাও। ওহো বাবা, তোমাকে কতবার বলেছি, আমি এখানে অনেক ব্যস্ত থাকি, আমার পক্ষে দেশে ফিরে যাওয়া সম্ভব নয়। মাকে তুমি ভালো একটা ডাক্তার দেখাও, কত টাকা লাগবে আমি পাঠাচ্ছি। তারপরও তুমি আমাকে এত ফোন দিয়ে বিরক্ত করো না তো। তুমি এত ব্যস্ত যে বাবা, যে 5টা বছরেও একটা বার তোমার গ্রামে আসার সময় হয়নি। ঠিক আছে, আমি তোমাকে আর ফোন দেব না। তোমার ইচ্ছা, তোমার মা বারবার করে বলছিল তাই তোমাকে ফোন দিয়েছিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি আসবে কি না আসবে। আমি আর তোমাকে কখনো ফোন দিব না। হ্যাঁ, হাশেমের ফোন দিছিলা তুমি? হাশেমে কি কয়? আইব না? ও কি আমারে এক নজর দেখতে আসবো না? আমার যে বড্ড কষ্ট হইতাছে। ফোন দিছিলাম, সে খুব ব্যস্ত, তার আসার কোনো সময় নাই।
সে শুধু টাকা পাঠাইছে আর বলছে তোমারে ভালো ডাক্তার দেখাইতে। টাকা দিয়ে আমি কি করব? আমি তো হরই দেখতে চাইছিলাম এক নজর। হয় যদি না আসে তাইলে ওর টাকা আমার লাগবো না। আহা কাশেম মামা, তুমি এত উত্তেজিত হইও না। ডাক্তার কইছে তোমারে শান্ত থাকতে। তুমি এখন ঘুমাও তো দেখি, অনেক কথা হইছে, আর কথা বইলো না, এখন ঘুমাও। পরের দিন সকালবেলা রেহানা মারা গেল আর রেহানার স্বামী বিলাপ করতে লাগলো। আর কাশেমকে খবর পাঠানো হলো যে তার মা মারা গিয়েছে। আজকা তুমি কি দেখতে আইছো বাবা কাশেম? তোমাকে কত খবর পাঠাইছিলাম যে একটা বার তুমি আসো, আইসা তোমার মারে দেইখা যাও। তুমি আসো নাই, একটা বারের জন্যও আসো নাই, আর আজকে তুমি কেন আইছো? বাবা তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে মা এতটা অসুস্থ। বুঝতে পারলে আমি সব কাজ ফেলে রেখে চলে আসতাম। তুমি তো আমার জন্য মাকে রাখলেও না, আমি আসার আগেই তাকে মাটি দিয়ে দিলে। আমি এখন এই দুঃখ কোথায় রাখবো? তোমাকে তো ফোন দিলে ফোনে পাওয়া যায় না, কতবার ফোন দিয়েছি তুমি ফোন ধরোনি। তাই তো আমি ভেবেছি তুমি আসবে না, তাই বলে কি আমি তোমার মাকে ফেলে রাখবো? তা তো আমি ফেলে রাখতে পারি না। তুমি এসেছো ভালো হয়েছে। তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমার অনেক বড় অন্যায় হয়েছে। তোমার বৌমাও আমাকে অনেক বলেছিল গ্রামে আসতে, কিন্তু আমি আসিনি। তুমি এসেছো খুব ভালো হয়েছে। তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল এই গ্রামে একটা স্কুল করার, আর সেই দায়িত্বটাই তোমাকে দিতে চেয়েছিল, কিন্তু তোমার তো সময়ই হয়নি। বাবা তুমি এ কথা বারবার বলে আমাকে আর অপরাধ বোধে জাগিয়ে দিও না। মায়ের শেষ ইচ্ছা আমি নিজ হাতে পূরণ করব। আমি এই গ্রামে একটা স্কুল তৈরি করে দেব। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি নিশ্চিন্ত হলাম। এখন আমি মরে যেও শান্তি পাবো। তোমার মা তো আমাকে একলা করে চলে গেল। আমি তো আর তোমাকে ছেড়ে যেতে পারি না। আমি তোমার পাশে আছি। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না। তারপরও মার শেষ ইচ্ছা পূরণ করে যদি একটু নিজেকে হালকা করতে পারি তাতেও আমার শান্তি। তারপর থেকে কাশেম আর শহরে গেল না, সেখানে স্কুল করে সেই স্কুলেরই হেডমাস্টার হয়ে রইল। আর এভাবেই তাদের দিন কেটে গেল।